নিম্নকক্ষে পিয়ারের বিষয়ে আপত্তি থাকলে আমরা দেখছি উচ্চকক্ষে আবার অনেক দলেরই যদি বলি উৎসাহ আছে কিংবা মতামত প্রদর্শন করেছে, এবং জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকেও কিন্তু মতামত দেওয়া হয়েছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হোক। বিষয়টিকে কিভাবে দেখছেন? না, ভালো। এটা ওই তো যেহেতু বললাম তো যে দুইটাই আমরা বেসিক জায়গাটা ঠিক রেখে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা হিসাবে চালু করতে পারি, তাহলে হবে কি মানে অন্য দল অনেকগুলো দলগুলি অ্যাকোমোডেট করা যাবে সংসদে। সংসদ যেহেতু সংসদীয় গণতন্ত্রে সবকিছু সংসদকে ঘিরে আবর্তিত হয় রাজনীতি, সুতরাং যত সংখ্যক দলকে যদি সংসদের পেরিফেরিতে আনা যায় এটা ভালো প্রস্তাব। এইটা বরং পরীক্ষা নিরীক্ষা করে যদি টেকসই হয় তাহলে হয়তো মানে 2-3 টার্ম পরে নিম্নকক্ষ চালু করা যেতে পারে, কিন্তু নিচেরটাকে কোনোভাবেই মানে করা যায় না। উপরের এটা ব্যাপারে আমারও একটা আছে যে এটাই বিএনপি হয়তো ছাড় দিতে পারে, দিলে ক্ষতি নেই। বরং যদি উচ্চকক্ষ যদি আবার নিম্নকক্ষের মানে আনুপাতিক হারে হয় ওটা আবার মানে অর্থহীন হবে। বরং উচ্চকক্ষটা ওইভাবে সাজানো যাইতে পারে, এ ব্যাপারে একটা সমঝোতা হইতে পারে। এবং এটা যদি হয় আমাদের সব কিছুই হবে সংসদ কেন্দ্রিক রাজনীতি, এবং এটা যদি ফিরে আনা যায় তাহলে বাইরের থাকা রাজনৈতিক দলের সংখ্যা কমবে, যত কমবে তত ভালো, তখন সবাই সংসদ নিয়ে ব্যস্ত থাকবে। এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। এর মধ্য দিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চাইলেন? আওয়ামী লীগের এটা তো অনেক বড় অর্থে যদি হয় তাহলে তো সার্জিসরা সহ মানে বিএনপি জামাত কেউ আর ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না। কারণ তার আমি যেটা সাক্ষাৎকার আমি দেখলাম, বক্তব্য দেখলাম প্রথম আলোতে, তাতে বলছে 14, 18, 24। তো 14তে বর্জন করছে, এটা বাদ দিলাম। 18তে তো সবাই অংশ নিছে, এবং এমনকি সকালবেলায় মানে ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও ছিল যে নির্বাচনটা সঠিকভাবেই হচ্ছে। পরে আস্তে আস্তে সবাই বর্জন করা শুরু করছে। বর্জন করলেও পরে তো আবার 6 জন, সব মিলায় 7-8 জন তো অংশ, 7 জন সংসদে গিয়েছিল। হ্যাঁ, অংশ গেছে। তাহলে তো এটা বৈধতা দেয়া হলো। তো এটা সংসদের একটা ভেতরে। আর বাইরের অবস্থাটা ছিল বিভিন্ন নেতা, ছাত্রলীগের কমিটির মধ্যে আমরা এখন জুলাই আন্দোলনের নেতাদেরকে দেখলাম। তাহলে ওই অর্থে যদি হয় সংসদের ভেতরে বাইরের কথা বলি তো আমরা, তাহলে সবগুলি যদি ধরা যায় তাহলে এইটার ব্যাপারে বিশাল একটা কমিশন করতে হবে। কমিশন করে আসলে কারা ইলেকশন করতে পারবে আর কারা পারবে না এই ব্যাপারে একটা নীতিমালা করা দরকার। তো সেটার জন্য আর একটা ইন্টারিম গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টকে আরও 2-4-5 বছরের যদি ম্যান্ডেট দেওয়া যায়, এটা তাহলে এই লাইনে যাইতে হবে। এছাড়া তো আমি তো দেখতেছি না। কারণ ধরেন আপনি প্রশাসন সব আগের আমলে ছিল, এখান থেকে ডিএস থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আপনি সব বাদ দিয়ে কাদেরকে আনবেন? মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে সময়টা হচ্ছে লম্বা, যার ফলে পুলিশ বলেন, প্রশাসন বলেন, আপনাকে একদম সম্পূর্ণ ঢেলে সাজাইতে হবে। এখন ধরেন আমরা তো মানে শ্রমজীবী কর্মজীবী লোক, আমরা বাইরে বিদেশে রপ্তানি করি। এইসব পদগুলোর জন্য কি আমরা এইভাবে আমদানি করতে পারবো? বিদেশ থেকে কি হায়ার করে বসাইতে পারবো? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডিএস টিএস না তাদেরকে দিয়ে আমরা ইলেকশনটা করবো? তা তো পারবো না। তাহলে এক্সিস্টিং যারা আছে, যাদের ঘাড়ে ওই যে বদনাম স্বৈরাচারের দোসর, হ্যাঁ, এখন তো ইদানিং আমরাও কিন্তু হয়ে যাচ্ছি। কারণ কোনো কোনো কথা যখন নাকি এনসিপির বিরুদ্ধে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, হট করে হয়ে যাচ্ছে যে এই তো আওয়ামী বয়ান, এই তো আওয়ামী দোসর পাওয়া গেল, হ্যাঁ, তা এরাও হয়ে যাচ্ছে। তো এইরকম একটা অসুস্থ একটা অবস্থার মধ্যে কোন দাবি বাস্তবায়ন করা যাবে, কোন দাবি বাস্তবায়ন করা যাবে না, যে কথাটা বলছে সার্জিস আলম, এটা অনেক বড় অর্থে হলে কিন্তু আর সামনের নির্বাচনে আর কেউ পার্টিসিপেট করতে পারবে না। তাহলে একেবারে স্কুল কলেজের ছেলেবেলে বাছাই করতে হবে, তাদেরকে দিয়ে আবার দল করতে হবে, তাদেরকে দিয়ে নির্বাচন করাইতে হবে। কারণ বাকিরা সবাই তো দোষর হয়ে গেল, সবাই সুবিধা দিছে। ধরেন আমিও সুবিধা দিছি, কারণ আমি বেঁচে থাকলাম কীভাবে? এই ফ্যাসিস্ট আমলে 15 বছর আমি বাঁচলাম কিভাবে? বেঁচে থাকাটাও তো তাহলে একটা অন্যায়। কারণ আমার সুবিধা নেয়া, আমি বেঁচে থেকে সুবিধা দিছি, আমার লড়াই করে মরে যাওয়া উচিত ছিল, তাহলে আমি সুবিধা দিতাম না। তো এটা এইভাবে যদি মানে ব্যাপক অর্থে এই কথাগুলি বলা হয় তাহলে কিন্তু সবাই কিন্তু শঙ্কিত হয়ে যাবে। সবাই মনে করবে যে আমিও তো তাহলে কোনো না কোনোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো এমনিই বলা হয়, উনি নিজেই বলছেন না কোথায় যে আমাকে তো ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বলা হয়। তো উনি বলে যে উনি কীভাবে
মানে মহাসচিব কই তারেক রহমান তো থাকতে পারলেন না, উনি থাকলেন কিভাবে? তাহলে উনিও দোষর। এইভাবে আসলে হয় না।